শুভেচ্ছা। শুরু হলো সব খবর, কম সময় সব খবর একসাথে। নিয়মিত আয়োজন জুড়ে নুসরাত বৃষ্টি সবাইকে স্বাগত জানাচ্ছি। সাগরে লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন জেলায় আজও বৃষ্টি হচ্ছে। ঝড়ো হাওয়া, বজ্র সহ বৃষ্টিতে অনেক নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। বজ্রপাতে রাজবাড়ী, জামালপুর, রংপুরে 4 জনের প্রাণ গেছে। উজানের ঢল আর বৃষ্টিতে হাওড় অঞ্চলের অবস্থার অবনতি হচ্ছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা, পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। গেল কয়েকদিন ধরেই কখনো হালকা কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে সুনামগঞ্জে। সেই সাথে আসছে ভারত থেকে উজানের ঢল। তীব্র স্রোতে মধ্যনগর উপজেলায় গ্রামীণ সড়ক ভেঙে পানি ঢুকছে ঝিনারিয়া হাওরে। এরই মধ্যে তলিয়েছে হাওরের বেশিরভাগ আবাদি জমি। সরকারি হিসাবে 7,000 হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে, যদিও তার চেয়ে বেশি ফসলহানির দাবি হাওর অঞ্চলের কৃষকের। জেলার সবগুলো নদ নদীর পানি বাড়ছে দ্রুত গতিতে। আমরা তো খুব পানি, মেশিনও চলে না, শ্রমিকও ভাড়া জানা ঠেকা দেওয়া, 7 কেয়ার গেছি, ফাইন তোলার 7 কেয়ার আছে আমার। ফসল রক্ষায় স্থায়ী পরিকল্পনা নেওয়ার কথা জানালেন স্থানীয় সংসদ সদস্য। একটা সুন্দর পরিকল্পনা নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন নদীকরণ এবং হাওরকরণ, এটাকে দ্রুতই করতে হবে এবং একটা পরিকল্পনা নিয়ে করতে হবে। নেত্রকোনায় কংস নদের পানি বেড়ে তলিয়ে আছে হাওর অঞ্চলের 42,000 হেক্টর জমির ফলন। এর মধ্যে 20,000 হেক্টর জমির ফসল রক্ষা করতে পেরেছে চাষিরা। অর্ধেকের বেশি এখনো ডুবে আছে 3 দিনের বৃষ্টির পানিতে। এইগুলা সব ডুবতেছে, অটোমেটিক ডুবতেছে বৃষ্টির পানিতে। হাজার হাজার একর জমি নষ্ট হয়েছে। এটা কৃষকের এবার দুর্ভোগে পড়ছে। 80% ধানের মধ্যে রাস্তা নদী আর অর্ধেক টানো তুলছে মানুষ। বাঁধ রক্ষায় সংশ্লিষ্ট কর্মকর্তারা সতর্ক রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। প্রশাসনের সহযোগিতায় যারা পিএসি কাজগুলো করেছেন তারাও তাদের কাজগুলো মনিটরিং করতেছে, যাতে কোনোভাবেই এই বাঁধগুলো ভেঙে না যায় বা ভাঙার উপক্রম না হয়। এদিকে মধ্যরাত থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে জামালপুরে। দৈনন্দিন কর্মব্যস্ত জীবনে নেমে এসেছে স্থবিরতা। ভোগান্তিতে সাধারণ মানুষ। গত 24 ঘন্টায় 51 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টির মধ্যে সড়কে কাজ করতে গিয়ে বজ্রপাতে সাগর নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ইসলামপুরে মারা গেছে যুবক শামীম মিয়া। এছাড়া রাজবাড়ীতে বজ্রপাতে মারা গেছেন একজন। পেটের দায় রিক্সা চালাই, কি করবো, বাইরে অন্য আগে যত বৃষ্টিপাত হোক। হাওয়া খুব খারাপ, ভয় করলে কি হবে, তাও তো গরু বাছুরের খাওয়া লাগবো। 1 ঘন্টার বৃষ্টিতে বাগেরহাট শহরের বিভিন্ন সড়কে পানি জমেছে। আশপাশের দোকানপাট ও বাড়িঘরেও ঢুকেছে পানি। ভোগান্তিতে দোকানি সহ সাধারণ মানুষ। সকাল থেকে ভারী বৃষ্টি হচ্ছে খুলনাতেও। মানিকগঞ্জে বৃষ্টিতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। ঝালকাঠির কোথাও কোথাও দেখা দিয়েছে জলাবদ্ধতা। নড়াইলের কালিয়ায় ঝড়ে গাছ থেকে নারিকেল পড়ে আহত হয়েছেন 2 শিক্ষার্থী। মৌলভীবাজার, নেত্রকোনা, সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জের নিম্নাঞ্চলে বন্যার পূর্বাভাস দিয়েছে সতর্কীকরণ কেন্দ্র। তাপস সরকার, যমুনা নিউজ। এরই মধ্যে হাওরে বন্যার পূর্বাভাস দেওয়া হয়েছে এবং আমাদের সহকর্মী সোহানুর রহমান সোহান সুনামগঞ্জে এ বিষয়ে আপডেট নিয়ে অপেক্ষা করছেন আমাদের জন্য। সোহান, যেহেতু বন্যার একটি পূর্বাভাস দেওয়া হয়েছে, সেক্ষেত্রে কোনো ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে কিনা? আরেকটি বিষয়, যেহেতু পাকা ধান ঘরে তোলা সম্ভব হয়নি এবং অনেক তো শ্রমিকও পাওয়া যাচ্ছে না, এই সমস্যা সমাধানে কোনো ধরনের আশ্বাস পাওয়া গেল কিনা প্রশাসনের পক্ষ থেকে? প্রথমেই শ্রমিক সংকটের কথা বলি। শ্রমিক সংকট আসলে প্রবল আকারে ধারণ করেছে। আমরা দেখতে পেয়েছি যে পাকা ধান জমিতে আছে, কিন্তু শ্রমিক পাচ্ছেন না কৃষকরা। সেই দুর্ভোগ আসলে শেষ হওয়ার মতো নয়। জেলা প্রশাসন যেটি জানিয়েছে যে তারা বাহিরের জেলায় অনুরোধ করেছে যেন বাহিরের জেলা থেকে তারা অন্যান্য শ্রমিক যারা আছে, যাদের ধান কাটা শেষ, তারা যেন আসে এবং এসে সুনামগঞ্জে ধান কেটে দিয়ে যায়। কিন্তু ধান তো তলিয়ে যাচ্ছে, পাশাপাশি আগাম বন্যার একটা সতর্কতা জারি করা হয়েছে যে আগাম বন্যায় যদি অতিরিক্ত বৃষ্টিপাত হয় সেই সময় যে নিম্নাঞ্চল আছে কিংবা উঁচু অঞ্চল আছে সেগুলো প্লাবিত হতে পারে। তো সেক্ষেত্রে জেলা প্রশাসন বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে রেখেছে, বেশ কিছু প্রস্তুতি নিয়ে রেখেছে। আর
সুনামগঞ্জে প্রায় 10টির মতো রেস্কিউ বোট যে বিভিন্ন সরকারি দপ্তরে সেটি প্রস্তুত রাখা হয়েছে এবং 41টি স্থায়ী আশ্রয়কেন্দ্র এবং প্রায় 1272টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র তৈরি রাখা হয়েছে যেন যে কোনো সময় বন্যা হলে সেগুলোতে মানুষ উঠতে পারেন। এছাড়াও প্রায় 1000 বেসরকারি স্বেচ্ছাসেবক দল এবং যেটি সরকারি উদ্ধারকারী দল আছে বাংলাদেশ সেনাবাহিনী, তারা একসাথে 6টি উপজেলায় বোট এবং প্রয়োজনীয় ত্রাণ নিয়ে প্রস্তুত আছে। তারা একসাথে 6টি উপজেলায় কাজ করতে পারবে। এছাড়াও নিরাপদ পানি এবং খাদ্য নিরাপত্তার জন্য 12,000 মেট্রিক টন চাল এবং 538 মেট্রিক টন গম প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও বিশেষ করে যেটি আমরা দেখেছি 22-এর বন্যায় যে যোগাযোগ বন্ধ হয়ে যায়, একদম বিচ্ছিন্ন হয়ে যায়, সেই যোগাযোগ অর্থাৎ এর প্রভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বেশ কিছু এলাকা, যেটি বলবার চেষ্টা করছিল সহকর্মী সুহান। টানা বর্ষণ আর জলাবদ্ধতায় বিপর্যস্ত চট্টগ্রামের জনজীবন। আজ টানা দ্বিতীয় দিনের মতো হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে যায় প্রবর্তক মোড়। চরম ভোগান্তিতে পড়েন চলাচল করা মানুষ। হিজড়াখালী বাঁধ দেয়ায় পানি নিষ্কাশনের পথ বন্ধ হওয়ায় এই সংকট। পরিস্থিতির জন্য প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে দায়ী করেন মেয়র। চট্টগ্রামবাসীর ভোগান্তির জন্য সংসদে দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। আগের দিন প্রবর্তক মোড়ে যে ভয়াবহ জলবদ্ধতা দেখা গেছে, বুধবার বেলা 12টার পর থেকে ঠিক একই চিত্র। সকাল থেকে কখনো হালকা কখনো ভারী বর্ষণ, সাথে সাগরের জোয়ার যুক্ত হওয়ায় এক পর্যায়ে হাঁটু থেকে কোমর সমান পানিতে তলিয়ে যায় সড়কটি। চট্টগ্রাম মেডিকেলের পাশে ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ এই মোড়ে টানা দ্বিতীয় দিনের জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েন যাত্রী, শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও স্থানীয়রা। পুরোটা রাস্তায় পানি, গাড়িও যাচ্ছে না, হয়রানি হচ্ছি। এখন কি আর বলবো বলেন, পানি তো পুরো এক কোমর, এখানে পুরো এক কোমর, আমার গাড়ি বন্ধ হয়ে গেছে। কক্সবাজার না যে এখানে আসলে অনেক ভালো হবে, আমি এটা মনে করি। জি, এখানে যে ভিউ টিকটকে ছাড়লেই ভরি। যান চলাচল বন্ধ হয়ে যায়। 50 থেকে 100 টাকার বিনিময়ে কয়েক মিটারের জলাবদ্ধ পথ পার করে দিতে দেখা যায় রিক্সা চালকদের। 5 মিনিটও পরে না, পানি হয়ে গেছে। স্কুলে যখন গেছিলাম তখন পানি ছিল না, বাট রিসেন্টলি পানি যখন বৃষ্টি হয়েছে তখন এখন পানি বেড়ে গেছে, হঠাৎ বাড়লো। সকালে ছিল না পানি। তাড়াতাড়ি কাহালটা যাতে সংস্কার করা হয়। প্রকল্প বাবদ ইনভেস্ট করা হয়েছে, কিন্তু রেজাল্ট হচ্ছে এটা, বাস্তব রেজাল্ট হচ্ছে এটা। আমরা মনে হয় এখান থেকে পরিত্রাণ পাবো না। আজও দিনভর বর্ষণ মুখর চট্টগ্রাম, দেখা যায়নি সূর্যের মুখ। দিনেই নেমে আসে রাতের অন্ধকার, ছন্দপতন ঘটে স্বাভাবিক জনজীবনে। তবে এদিন প্রবর্তক মোড় ছাড়া নগরীর আর কোথাও জলাবদ্ধতা দেখা যায়নি। জলাবদ্ধতা নিরসনে চলমান মেগা প্রকল্পের আওতায় পাশের হিজড়া খালে বাঁধ দেওয়ার কারণে পানি নিষ্কাশন বাধাপ্রাপ্ত হওয়ায় এই পরিস্থিতি। দীর্ঘদিন কাঁচা রেখে দিচ্ছে, ঠিক মতো করতেছে না, এবং প্রত্যেকটা খালের মধ্যে হলে ওনাকে দিচ্ছে বাঁধ। এই বাঁধের কারণে পানিটা তাকে আটকা পড়ছে। বাঁধটার কারণে হালকা বৃষ্টিতে কি পরিমাণ পানি জমে গেছে রাস্তায় আপনারা দেখতে পাচ্ছেন। সবকিছু বাদ দেওয়া তো, এই বাঁধের কারণে অবস্থা হয়েছে। বাঁধগুলো ছাড়লে পানি হয়ে যাবে ক্লিয়ার। জলাবদ্ধতা পরিদর্শনে গিয়ে খালটির বাঁধ দ্রুত অপসারণের নির্দেশনা দেন সিটি মেয়র। দুদিন ধরে এই পরিস্থিতির জন্য প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে দায়ী করেন তিনি। 2016 সালে শেখ হাসিনা যে ভুল করে গেছে, সিটি কর্পোরেশনকে না দিয়ে নিজের জেদে সে কাজটা উনি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে দিয়েছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষে কাজ করতে না পারে শেষ পর্যন্ত 34th ব্রিগেড আর্মি ইঞ্জিনিয়ারিং করকে দিয়েছে। এবং আপনারা জানেন 9-6 হয়েছে প্রজেক্ট নিয়ে। 2016 সাল থেকে 19 সাল, 19 সাল থেকে 22 সাল, 22 সাল থেকে 24 সাল, 6,000 কোটি টাকার প্রজেক্ট 12 থেকে 14,000 কোটি টাকাতে গিয়েছে। আমরা কোনো বাধা রাখতে চাই না, তাদেরকে বলে দিয়েছে বাঁধের কারণে পানি উঠছে। এদিকে আজ সংসদ অধিবেশনের 24তম কার্যদিবসে প্রধানমন্ত্রী চট্টগ্রাম শহরে বসবাসকারী সকল নাগরিকের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেন। বলেন, যত দ্রুত সম্ভব চট্টগ্রামের জলাবদ্ধতা থেকে মানুষকে মুক্তি দেওয়ার চেষ্টা করছে সরকার। এরই মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে প্রশাসক আছে ওনার সাথে আমার কথা হয়েছে, উনি এর মধ্যেই চেষ্টা করছেন, কিন্তু এখন তো এটা অনেক বড় একটা ওয়াটার লগ হয়ে গিয়েছে, স্বাভাবিকভাবে একটু সময় লাগবে। এই কষ্টের জন্য আমি আমার অবস্থান থেকে চট্টগ্রাম শহরে বসবাসকারী সকল নাগরিকের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। গতরাত থেকে মেঘের ঘনঘটা বৃষ্টি হয়ে ঝরল ভোর না হতে, ভিজেছে রাজধানী। হঠাৎ এমন মুষলধারের বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিললেও
সকালে ঘর থেকে বের হওয়া মানুষকে পড়তে হয়েছে চরম ভোগান্তিতে। এই বৃষ্টিতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা। যারা ছাতা নিয়ে বের হয়েছেন তারাও তীব্র বৃষ্টিতে ভিজেছেন। বৃষ্টির কারণে রাস্তায় গণপরিবহনও কিছুটা কম ছিল। মেঘের ভাঁজে জমে থাকা গল্পগুলো ঝরে পড়ে বৃষ্টির ফোঁটায়। রিমঝিম শব্দে ভিজে ওঠা এই সময়টা ব্যস্ত জীবনের সাথে একটু থেমে যাওয়ার নিঃশব্দ অজুহাত। দমকা হাওয়া আর থেমে থেমে বৃষ্টি নগরবাসীর জীবনে কিছুটা স্বস্তির পরশ বুলিয়ে যায়। যদিও বৃষ্টিস্নাত সকালে রাস্তায় নেমে বিপাকে পড়েন অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা। বৃষ্টিতে তো স্বস্তি, অফিসে টাইমিং এর বিড়ম্বনা এটা বড় জিনিস। আর যানজটের তো গাড়িতে আসা যায় না, বাসের সমস্যা, এই জন্য সবচেয়ে বড় প্রবলেম। গাড়িগুলো তো রাস্তাঘাট চলতেছে না, যে কারণে আমাদের চলাচল করতে অনেক কষ্ট হচ্ছে। গণপরিবহনের সংকট পড়লেও আমরা যদি অ্যাপসের মাধ্যমে যে উবার বা পাঠাও বা বাইকের জন্য যে ট্রাই করি, এই সময় আসলে তাদেরকেও সহজ পাওয়া যায় না। এদিকে বৃষ্টিতে রিকশায় বাড়তি ভাড়া আদায়ে অভিযোগ তুলেছেন নগরবাসী। খানাখন্দ ও জলাবদ্ধতার কারণে বিপাকে পড়তে হয় পথচারীদের। বৃষ্টির কারণে তৈরি যানজটও ভুগিয়েছে জরুরি কাজে বের হওয়া মানুষকে। অফিস থেকে তো আমাদের বেরোতে অনেক সমস্যা হয়, ড্রেনের পানি, আরো কত ঝামেলা। অস্বস্তি, এত বৃষ্টি আবার মাঝখানে গরম দেয়, অস্বস্তি। একটু মাঝে মাঝে হলে ভালো হয়। এই নগরে বৃষ্টি যেমন আশীর্বাদ, তেমন কখনো কখনো বাসিন্দাদের ভোগান্তিরও কারণ হতে দেখা যায়। তাই স্বস্তির বৃষ্টি যেন খুব একটা উপভোগ করা হয় না নগরবাসীর। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। আগামী ৪-৫ দিন ভারী বর্ষণ অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম জানান, সাথে বজ্রপাত, কালবৈশাখী ঝড়ও আঘাত হানতে পারে। ৫ মের পর থেকে বৃষ্টিপাত কমে তাপমাত্রা বাড়তে পারে বলেও জানানো হয়েছে। গত ২৪ ঘন্টায় যদি আমি বলি, গতকাল সকাল ৬টা থেকে আজকে সকাল ৬টা পর্যন্ত টোটাল ২৪ ঘন্টা হিসাব দিই, বাংলাদেশে আমাদের 9টা অবজারভেটরিতে বা পর্যবেক্ষণাগারে আমাদের অতি ভারী বর্ষণ বা 89 মিলিমিটার বা তার বেশি হলে আমরা অতি ভারী বর্ষণ বলি। 9টা অবজারভেটরি আমরা রেকর্ড করেছি। আর অনেকগুলো জায়গায় আছে তো আমরা স্টেশনে আমরা পাই নাই। তো বৃষ্টির ধারাটা এখনো অব্যাহত আছে। আর একটা আমরা ভারী বর্ষণ যে হবে, কালবৈশাখী ঝড়ের যে সতর্কবার্তা আমরা গতকালকে 11টায় আপডেট করেছি 8টা ডিভিশনের জন্য। এটা আজকে বলবৎ আছে আর কালকে পর্যন্ত সেটা বলবৎ থাকবে। হাওর বৃষ্টিত ৩ জেলায় ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী ৩ মাস সহায়তা দেবে সরকার। জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনেও দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি। এছাড়াও রাজধানীর উপর চাপ কমাতে দেশের সকল অংশে নাগরিক সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার কথাও জানান প্রধানমন্ত্রী। বলেন, বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিধনে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। আর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মূল্যস্ফীতি বাড়বে না, বরং কমবে বলেও জানান সরকার প্রধান। সংসদের প্রথম অধিবেশনের ২৪তম কার্যদিবস। প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বের পর জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণে গৃহীত নোটিশের আলোচনায় উঠে আসে হাওর এলাকায় প্রবল বৃষ্টি আর বন্যার ক্ষতি পোষানোর ইস্যু। এলাকায় রোড, মিডিয়াম, সড়ক দিয়ে নিজ থেকেই সংসদ নেতা জানান, সুনামগঞ্জ সহ ৩ জেলার ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী ৩ মাস সহায়তা দেবে সরকার। যে সকল এই 3টি জেলার সহ ময়মনসিংহের কিছু অঞ্চল এই সমস্যার সম্মুখীন হয়েছে প্রবল বর্ষণে। এই এলাকাগুলোতে যেই কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের ফসল নষ্ট হয়েছে, তাদেরকে লোকেট করে আগামী 3 মাস আমরা তাদেরকে চেষ্টা করব সরকারের পক্ষ থেকে সহযোগিতা দেওয়ার জন্য। চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা দূর করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। এটা অনেক বড় একটা ওয়াটার লগ হয়ে গিয়েছে, স্বাভাবিকভাবে একটু সময় লাগবে। এই কষ্টের জন্য আমি আমার অবস্থান থেকে চট্টগ্রাম শহরে বসবাসকারী সকল নাগরিকের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এই সমস্যাটা থেকে মানুষকে বের করে নিয়ে আসা যায়। এর আগে সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, মৌলিক নাগরিক সেবার বিকেন্দ্রীকরণের উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমান সরকার বিভিন্ন শিল্পায়ন গড়ে তোলার লক্ষ্যে দেশের বিভিন্ন জায়গায় বিশেষ শিল্পায়িত অঞ্চল গড়ে তোলার চেষ্টা করছে। একই সাথে আমরা চেষ্টা করছি দেশের বিভিন্ন জায়গায় চিকিৎসা সেবাও গড়ে তুলতে এবং দেশের বিভিন্ন জায়গায়
আমাদের আগামী ভবিষ্যৎ প্রজন্মদের লেখাপড়ার জন্য ধীরে ধীরে ভালো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য আমরা মনে করি এই সুবিধাগুলো যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে মানুষ কম উৎসাহিত হবে ঢাকা শহরে আসার জন্য। রাজধানীকে ক্লিন ও গ্রিন সিটি হিসেবে গড়ে তুলতে 2 সিটি কর্পোরেশনের পদক্ষেপগুলো সংসদকে জানান প্রধানমন্ত্রী। বলেন, বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার করা হচ্ছে। করার চেষ্টা করা হচ্ছে। ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মূল্যস্ফীতি কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে এমন প্রশ্নে সংসদ নেতা জানান, এতে মূল্যস্ফীতি বরং কমবে। এই টাকাটা যখন তার কাছে যাচ্ছে, সে যখন খরচ করছে, এই টাকাটা কিন্তু গ্রামীণ ইকোনমিতে ব্যবহৃত হচ্ছে। এক কাইন্ড অফ ইনভেস্টমেন্ট, স্টেট রাষ্ট্রের একটা ইনভেস্টমেন্ট, যে ইনভেস্টমেন্টের মাধ্যমে ধীরে ধীরে লোকাল শিল্পগুলো গড়ে উঠবে, যে ইনভেস্টমেন্টের মাধ্যমে ধীরে ধীরে কর্মসংস্থানও গড়ে উঠবে। সেই জন্যই আমাদের হিসাব বলছে ইনফ্লেশন বরং কমবে, বাড়বে না। ফ্যামিলি কার্ডে যে অর্থ দেওয়া হচ্ছে তা সামাজিক নিরাপত্তা বেষ্টনীর অন্য সবগুলো প্রকল্পের চেয়ে বেশি বলে সংসদকে জানান সরকার প্রধান। বলেন, যারা এই বেষ্টনীর আওতায় কয়েকটি সুবিধা পাচ্ছে সেগুলো সমন্বয় করবে সরকার। কয়েকটি সুবিধা একজন ব্যক্তি পাচ্ছেন, তো সেগুলোকে আমরা কাট ডাউন করব। প্রধানমন্ত্রী বলেন, নিরাপদ, বৈষম্যহীন ও জলবায়ু সহিষ্ণু বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার, যেখানে নারী ও শিশুরা হবে টেকসই উন্নয়নের সম অংশীদার। মাধ্যমে সকল বর্জ্যকে। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। হাম আক্রান্তের সংখ্যা ভয়াবহ হারে বেড়েছে। যদিও আজ রাজধানীতে বৃষ্টির কারণে রোগী ভর্তির হার কিছুটা কম বলেই জানিয়েছেন ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ডাক্তার আসিফ হায়দার। বেশিরভাগ রোগী আগের কয়েকটি হাসপাতাল ঘুরে এসে এই হাসপাতালে ভর্তি হয়েছেন, যার ফলে সংক্রমণ আরও ছড়িয়েছে বলেই মনে করছেন চিকিৎসকরা। কুষ্টিয়া থেকে 1 বছরের সোনিয়া হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে হাসপাতালে। মহাখালীর ডিএনসিসি কোভিড হাসপাতালে ভর্তির আগে তাকে আরও 3টি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আশা করে এখানে আসার পর আমার মেয়ের অক্সিজেনের দরকার পড়ে নেই, আর এনআইসিইউ বলতে তো কোনোই নাই, ওখান থেকে 70% এখন আমার মেয়ে ভালো। এই হাসপাতালটি এখন হাম আক্রান্তদের চিকিৎসা দিচ্ছে। এই মুহূর্তে ভর্তি আছে 398 জন। হামের উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় ভর্তি হয়েছে 114 শিশু। বুধবার সকাল থেকে অবশ্য বৃষ্টির কারণে ভর্তির চাপ খানিকটা কম। এখানে আসার পরে হামের লক্ষণ বুঝতে পারছে, কিন্তু আগে থেকে বুঝতে পারিনি। এটা তো অক্সিজেন রাখছে, অনেক জায়গা 300 ধরে অক্সিজেন দেয়নি। চিকিৎসা নিচ্ছে নাতি আলহামদুলিল্লাহ ভালো। আজকে আমার রিলিজ দিয়ে দিচ্ছে, আমরা এখন চলে যাব। আর ওইখানে আমার কি বলছে আইসিইউ লাগবো। ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকে হাম আক্রান্ত হয়ে শিশুরা ভর্তি হয়েছে এই হাসপাতালে। তবে বেশিরভাগ ক্ষেত্রে চিকিৎসায় সমন্বয়ের ঘাটতি দেখা গেছে, কারণ দেশের বেশিরভাগ হাসপাতালেই হাম আক্রান্তদের জন্য আলাদা ব্যবস্থা তৈরি করা যায়নি। শনিবারে গেছি আবার ঢাকা মেডিকেলে যাওয়ার পরে ওরা রেফারেন্স করে আমার এই মেডিকেলে দিচ্ছে। ব্রাক্ষবেদি কোনো কে জানি হাসপাতাল আছে, ওখানে যান, গেলে যদি আইসিইউ থাকে ওখানে রাখবো, যদি না থাকে তাহলে এখানে চলে আসবেন। কুষ্টিয়ায় ভর্তি ছিলাম, 10 দিন সদরে ভর্তি ছিলাম। হাম আক্রান্তদের অন্যদের সঙ্গে রাখা যাবে না, কারণ তেমনটা হলে অন্যরাও আক্রান্ত হতে পারে। হয়েছেও তাই। এটাও ভয়াবহ হারে সংক্রমণের অন্যতম কারণ। আসলে সত্যি কথা বলতে আমরা ডেথ রেটটা দিয়ে আমরা হিসাব করতে হবে, আমাদের কিছু করার নাই। কিন্তু টোটাল সংখ্যা শুনতে অবশ্যই অনেক বেশি। প্রায় আমাদের হাসপাতালে যেমন 16 জন রোগী মারা গেছে, বা পুরো বাংলাদেশে যেরকম টোটাল কত, পুরো বাংলাদেশে 273, এটা কিন্তু অনেক বেশি। তারা বলতে পারেনি যে টিকা আমরা নিব না, তাদেরকে টিকা দেওয়া হয় নাই বা টিকা দিতে পারি নাই, যে কারণেই হোক, তো সেটা কিন্তু বাচ্চারা কিন্তু এখন ভিকটিম। ডিএনসিসির এই হাসপাতালে এখন পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মারা গেছে 16 জন। সারা দেশে এ সংখ্যা 273 জন। মৃতদের অধিকাংশের বয়স 2 বছরের নিচে এবং তাদের টিকা দেয়া ছিল না বলেও জানান চিকিৎসকরা। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিরোধী দলীয় সংসদ সদস্য সাতক্ষীরা 3 আসনের এমপি মোহাম্মদ রবিউল বাশার। জোহরের নামাজের বিরতির সময় তার স্বাস্থ্যের খোঁজ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অধিবেশনের প্রথমার্ধে তিনি অসুস্থ বোধ করেন। অন্যান্য সংসদ সদস্য এবং সংসদ সচিবালয়ের কর্মীদের সহায়তায় তাকে অধিবেশন কক্ষ থেকে সংসদের লবিতে নেওয়া হয় এবং সেখানে চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ লবিতে গিয়ে অসুস্থ বিরোধী দলীয় এই সংসদ সদস্যের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন, প্রয়োজনীয় চিকিৎসা সহায়তার বিষয়ে নির্দেশনা দেন। এ সময় জাতীয় সংসদের চিফ হুইপ সহ অন্যান্য হুইপরাও উপস্থিত ছিলেন। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে 49 জন মনোনীতের গ্যাজেট কাল প্রকাশ করে বিএসসি।
এবং আজ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে কেউ আবেদন না করায় বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করে কমিশন, যেখানে বিএনপি জোটের 36 জন, জামায়াত নেতৃত্বাধীন জোটের 12 জন, স্বতন্ত্র প্যানেলের 1 জন প্রার্থী আছে। এদিকে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র জমা নিয়েছে ইসি। যাচাই বাছাই শেষে নির্ধারিত সময়ের মধ্যে আদালতের রিট পিটিশনটির নিষ্পত্তি করবেন তারা। এদিকে ভোট গ্রহণের তারিখ 12 মে থাকলেও 50 জনের বেশি প্রার্থী না থাকায় ভোটাভুটির প্রয়োজন পড়ছে না, তাই বৃহস্পতিবারই গ্যাজেট প্রকাশ করছে কমিশন। এর আগে 8 এপ্রিল সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। 49 জন প্রার্থীর যে তালিকা আমরা ইতিমধ্যে প্রকাশ করেছি বৈধ প্রার্থীর, আগামীকাল এইটা আইন অনুযায়ী মাননীয় কমিশনে উপস্থাপন করে আমরা গেজেট করে দেব। নুসরাত তাবাসসুম, মাননীয় আদালত এই রিট পিটিশনের আদেশে আমাদেরকে 72 ঘন্টার মধ্যে ওনার মনোনয়নপত্রটি গ্রহণ করে নিষ্পত্তি করতে বলেছেন। আমরা মাননীয় আদালতের নির্দেশ অনুযায়ী সেই কাজটি এখন করছি। স্থানীয় সরকারের মাধ্যমে গণতন্ত্রের ভিত রচিত হয়, আর সেখানে নির্বাচন না দিয়ে প্রশাসক নিয়োগে শূন্যতা সৃষ্টি হয়েছে, কথা বলেছেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে গোলটেবিল বৈঠকে কথা বলেন তিনি। স্থানীয় সরকার বিষয়ে সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত, সাংবিধানিক বাধ্যবাধকতা, আদালতের রায় ও জনপ্রত্যাশা শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি আরও বলেছেন, উপজেলায় সংসদ সদস্যদের অফিস খোলার প্রজ্ঞাপনের মাধ্যমে সংবিধানের 59 অনুচ্ছেদ লঙ্ঘন হয়েছে। এছাড়া প্রশাসক নিয়োগে আদালতের নির্দেশও লঙ্ঘিত হয়েছে। অবিলম্বে এমপিদের অফিস খোলার প্রজ্ঞাপন বাতিলের দাবি তিনি জানান। সুজন সম্পাদক বলেন, স্থানীয় সরকারে যারা নির্বাচিত হবেন তারাই সেখানে প্রশাসনিক দায়িত্ব পালন করবেন, আর সেখানে সংসদ সদস্যদের অফিস থাকলে স্থানীয় সরকারের উন্নয়ন নয়, বরং নেতাকর্মীদের জমায়েত বাড়বে। যারা স্থানীয় সরকারের জন্য নির্বাচিত হবে তারাই ওই যে ওগুলো পরিচালনা করবে। তো এমপি সাহেবদেরকে যখন ওখানে বসানো হয় তাহলে ওই যে সংবিধানের 59 অনুচ্ছেদ লঙ্ঘন হবে, যেহেতু তারা আইনসভার সদস্য আর স্থানীয় সরকার হলো নির্বাহী বিভাগের অংশ, তাই ওই যে সেপারেশন অফ পাওয়ার্স লঙ্ঘন হবে, এটা করতে পারে না। তাই তারা প্রত্যক্ষভাবে যেটা করতে পারে না পরোক্ষভাবে করার চেষ্টা করছে। বই ও খাবারের পর এবার বিনামূল্যে স্কুল ড্রেস, ব্যাগ ও জুতা পেতে যাচ্ছে শিক্ষার্থীরা। প্রথম পর্যায়ের এই কর্মসূচি বাস্তবায়ন হবে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোয়, যা জুলাইয়ে পাইলট কর্মসূচি শুরু হবে। আপাতত প্রতি উপজেলায় 2টি প্রাথমিক বিদ্যালয়ে এই শিক্ষা উপহার দেওয়া হবে। এলজিআরডি প্রতিমন্ত্রী জানিয়েছেন, সরকারের অর্থায়নে প্রথম ধাপে এসব উপকরণ পাবে শুধু প্রথম শ্রেণীর শিক্ষার্থীরা, আর পরবর্তীতে সরকার ও ব্যবসায়ীরা মিলে এই কর্মসূচি সব প্রাথমিক, মাধ্যমিক স্কুল, মাদ্রাসায় বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। সরকারি মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে বিনামূল্যে পাঠ্য বই পাচ্ছে শিক্ষার্থীরা। চালু আছে মিড ডে মিল কার্যক্রমও। বিএনপির নির্বাচনী ইশতেহারে অঙ্গীকার ছিল বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে পোশাক, ব্যাগ আর জুতা বিতরণের। এমপাওয়ার্ড ফিল করবেন, মানসিকভাবে তখন ওনার একটা শক্তি বৃদ্ধি পাবে। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে আন্তঃমন্ত্রণালয় বৈঠক বসে শিক্ষা মন্ত্রণালয়ে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীদের পাশাপাশি ব্যবসায়ী সংগঠন ও শিল্প গ্রুপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বৈঠকে। প্রথম ধাপে পাইলট কর্মসূচি বাস্তবায়ন হবে সরকারি তহবিল থেকে, এরপর সারা দেশে তা ছড়িয়ে দেওয়া হবে। এজন্য ব্যবসায়ীদের সহযোগিতা চাওয়া হয়। সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর কর্মসূচির মাধ্যমে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন ব্যবসায়ীরা। এই কর্মসূচিটিও সরকারের বাস্তবায়নের সক্ষমতা রয়েছে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী চান যে রাষ্ট্র, বিভিন্ন সংস্থা, সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং ব্যবসায়ী সংগঠনের লোক আমরা যৌথভাবে সাধারণ অসহায় মানুষদের জন্য উপকার হবে, আমরা যদি একসঙ্গে করতে পারি। ব্যাগ এক সেক্টর থেকে আসবে, বিজিএমইতে যারা রয়েছেন জুতো এক সেক্টর থেকে আসবে, বাট প্রথমে 1 লক্ষ জুতো, মোজা, প্যান্ট, শার্ট, কামিজ, সালোয়ার 1 লক্ষ প্রথম বিজিএমই থেকে দিচ্ছেন তারা। প্রথম ধাপে সরকার নিজ খরচে কর্মসূচি শুরু করতে চায়। সারা দেশে 65,569 সরকারি প্রাইমারি স্কুল আছে। আপাতত প্রতি উপজেলার 2টি শিক্ষা প্রতিষ্ঠান এই কর্মসূচির আওতায় আসবে। জুলাইয়ে শুরু হতে যাওয়া এই কর্মসূচির সূচনা হবে প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের দিয়ে। পর্যায়ক্রমে বাস্তবায়ন হবে সব প্রাথমিক স্কুল, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায়। প্রত্যেক উপজেলার 2টি করে প্রাইমারি স্কুলের ক্লাস 1-এ পাট বস্ত্র মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়, আমরা 3টি মন্ত্রণালয় থেকে দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে।
এটা সরকার দিবেই। আলটিমেটলি প্রত্যেকটি উপজেলার প্রত্যেকটি ছাত্রছাত্রীর কাছে আমরা এটা পৌঁছাবো। এই মুহূর্তে সরকারি প্রাথমিক বিদ্যালয়, পরবর্তীতে মাদ্রাসা, ইবতেদায়ী সব ইনক্লুড হবে। বেসরকারি এখন উদ্যোগ নেই, বেসরকারি উদ্যোগ বেসরকারিরা নিতে পারে না। মন্ত্রীরা বলেন, পোশাকের ডিজাইন বাছাই হলেও রং চূড়ান্ত হয়নি। সব স্কুলের ছেলেদের পোশাক একই রকম হবে, মেয়েদের ইউনিফর্মের রং ও ডিজাইনও হবে অভিন্ন। একই ধরনের ড্রেস হবে, একই ধরনের ব্যাগ হবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। বোতলজাত সয়াবিনের দাম প্রতি লিটারে 4 টাকা বাড়িয়ে 199 টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিকেলে সচিবালয়ে ভোজ্য তেলের মূল্য পর্যালোচনা সংক্রান্ত বৈঠক শেষে মন্ত্রী একথা জানিয়ে বলেছেন, বোতলজাত তেলের পাশাপাশি খোলা সয়াবিনের লিটারে 4 টাকা বৃদ্ধি করে 175 টাকা থেকে 179 টাকায় বিক্রি করা হবে। এ সময় তিনি বলেন, আজ থেকে তেলের নতুন দাম কার্যকর হবে। যদি উৎসে ভোজ্য তেলের এই দাম কমে তাহলে অবশ্যই আবার এই দাম সমন্বয় করা হবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। পূর্ব নির্ধারিত বোতলজাত সয়াবিন তেলের মূল্য ছিল 195 টাকা লিটার, সেটি এখন থেকে হবে 199 টাকা। আর একইভাবে লুজ সয়াবিনের সাথেও সমপরিমাণ যোগ হবে লিটার প্রতি। এখন যেহেতু মূল্য সমন্বয় হয়েছে, আমরা নজরদারি আরও বৃদ্ধি করব, স্থানীয় প্রশাসন করবে, ভোক্তা অধিকার করবে, এবং এটির কোনো ব্যত্যয় আমরা সহ্য করব না। ভোজ্য তেলের দাম বৃদ্ধি নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। রাজধানীর ভাটারা এলাকায় আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদ অপেক্ষা করছেন আমাদের জন্য। ফয়সাল, দাম বাড়ানোর আগে এই যে 5 লিটারের যে সয়াবিন বোতলজাত তেল, সেটি কত করে বিক্রি হতো, আর এখন যেহেতু 4 টাকা দাম বাড়ানো হয়েছে, এখন কত করে বিক্রি হচ্ছে, আর পাশাপাশি ভোক্তাদের প্রতিক্রিয়াও জানতে চাই আপনার মাধ্যমে। বৃষ্টি মূলত বিগত কয়েক মাস আগে যে মধ্যপ্রাচ্যের যে সংঘাত শুরু হয়েছে, সেই সংঘাতকে ঘিরেই মূলত সারা বিশ্বের যে বাজার ব্যবস্থাপনা সবখানেই কিন্তু কিছুটা প্রভাব পড়েছে। তো সেই জায়গায় সেই প্রভাবের কারণে বাংলাদেশের জ্বালানি তেলের পাশাপাশি গ্যাসের দামও এর আগে বাড়ানো হয়েছে। সর্বশেষ যেটি সমন্বয়ের কথা বলছে সরকারের পক্ষ থেকে, যে ভোজ্য তেলের দাম সেটিও কিন্তু আজকে সরকারের পক্ষ থেকে 4 টাকা করে প্রতি লিটার বোতল সয়াবিন তেল তার দাম বাড়ানো হয়েছে। এর পাশাপাশি যে খোলা তেল রয়েছে যেটি বাজারে পাওয়া যায়, সেটি 175 টাকা আগে দাম ছিল, সেটিরও 4 টাকা বাড়িয়ে এখন 179 টাকা লিটারে পাওয়া যাচ্ছে। আর বোতলজাত সয়াবিন তেলের কথা যদি বলি, সেটি আগে ছিল 5 লিটারের বোতল আগে ছিল 955 টাকা, সেটি এখন 5 লিটারে 20 টাকা বেড়ে 975 টাকা হয়েছে। তবে এই যে দাম বাড়ানো কিংবা কমানো, সেই বিষয় নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে। যেমন অনেকেই বলছেন যে দাম বাড়ানো হবে কিংবা কমানো হবে সেটি তো পরের বিষয়, কিন্তু বাজারেই যখন তেল থাকে না তখন অনেকেই আসলে বিপাকে পড়ে যান। তো সেই জায়গায় তারা ক্ষোভ প্রকাশ করছেন যে প্রতিবারই যখন এই দাম বাড়ানোর কথা আসে তখনই কিন্তু এই বাজার ব্যবস্থাপনা কিংবা কৃত্রিম যে সংকট তৈরি হয়, এটির বিষয়ে অনেকে ক্ষোভ জানিয়েছেন। তার পাশাপাশি নিম্ন আয়ের মানুষ বা খেটে খাওয়া শ্রমজীবীরা যারা রয়েছেন, তাদের জন্য এই দাম বাড়ানোটা কিছুটা তাদের জীবনেও প্রভাব পড়ে। তো সেই জায়গা থেকে তারাও ক্ষোভ জানাচ্ছেন এবং বলছেন অন্যান্য সময় যখন বিশ্ববাজারের দাম কমে সেটি কিন্তু পরবর্তীতে সেটি কেন সমন্বয় করা হয় না, সেই প্রশ্ন তারা করেছেন। ধন্যবাদ, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন ফয়সাল। তলানিতে থাকা অর্থনীতিতে বড় বিনিয়োগ নিশ্চিত করতেই বড় বাজেট দিচ্ছে সরকার। রাজস্ব পরামর্শক সভায় এমন মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান, মধ্যপ্রাচ্য ইস্যু আর বর্তমান বাস্তবতায় জ্বালানি খাতে বাড়তি $3 বিলিয়ন বেশি খরচ হয়েছে। IMF, বিশ্বব্যাংককে বলা হয়েছে যে এমন পরিস্থিতিতে ঘুরে দাঁড়াতে অন্তত 2 বছর দরকার। এ সময় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আগামী দিনের সব চ্যালেঞ্জ মোকাবেলায় অর্থনীতিতে প্রাণ আনা জরুরি। মধ্যপ্রাচ্য ইস্যু ঘিরে জ্বালানি সংকটে ধুঁকছে উৎপাদন খাত। আমদানি রপ্তানিতেও নেই সুখবর, রাজস্ব আদায় হচ্ছে না কাঙ্ক্ষিত পর্যায়ে, মূল্যস্ফীতির চাপেও দেশের অর্থনীতি। 30,000-এর মতো গাড়ির বাজার তৈরি হয়েছিল স্যার, যেটা গত বছরে 10,000-এর নিচে চলে এসছে। নানা সংকটের ভিড়ে ভালো নেই দেশের ব্যবসা বাণিজ্য। FBCCI আয়োজিত রাজস্ব পরামর্শক সভায় তাই নিজেদের দাবি দেওয়া আর পরামর্শ তুলে ধরে ব্যবসায়ী সংগঠনের নেতারা। বলেন, হয়রানি বন্ধে রাজস্ব ব্যবস্থাপনার পুরো অটোমেশন প্রয়োজন। ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়সীমা উন্নীত করা দরকার 5 লাখ টাকায়। কর্পোরেট করেও ধাপে ধাপে কমিয়ে আনার প্রস্তাব উঠে আসে সভায়।
শুল্কায়ন এমনভাবে নির্ধারিত হবে, এমনভাবে যৌক্তিকীকরণ হবে যা দেশের উৎপাদনকে বৃদ্ধি করবে এবং মেড ইন বাংলাদেশ যে ফিলসফি সেইটিকে আরও বেশি সম্প্রসারিত করবে। ডিজিটাল ট্র্যাকিং ও সহজীকরণ পদ্ধতি বাস্তবায়িত হলে করদাতার সংখ্যা বৃদ্ধির পাশাপাশি কর ফাঁকির উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। নারী উদ্যোক্তা পরিচালিত প্রতিষ্ঠানের জন্য কর রেয়াত সুবিধা বাড়ানো এবং নির্দিষ্ট টার্নওভার পর্যন্ত আয়কর বিশেষ ছাড় দিতে হবে। এ সময় অর্থমন্ত্রী জানান, বর্তমান বাস্তবতায় জ্বালানি খাতে বাড়তি $3 বিলিয়ন খরচ হয়েছে। ধসে যাওয়া ব্যাংকিং খাত আর শেয়ার বাজার মিলেছে উত্তরাধিকার সূত্রে। সব মিলিয়ে ঘুরে দাঁড়াতে অন্তত 2 বছর দরকার, এমনটাই জানানো হয়েছে IMF আর বিশ্বব্যাংকে। $3 বিলিয়ন উপরে আমরা খালি পে করেছি এই যে জ্বালানির খাতে যে সমস্যাটা হলো মিডল ইস্টের যুদ্ধের কারণে। $4 বিলিয়নের কাছাকাছি চলে গেছে ঘাটতি। ডেভেলপমেন্ট বাজেট যদি ইনক্রিজ না করি তাহলে গ্রোথ হবে না। গ্রোথ না হলে আপনার প্রাইভেট সেক্টরও তো কাজ করতে পারবেন না। জ্বালানি সমস্যা, ব্যাংক ঋণের উচ্চ সুদহার ব্যবসার ক্ষেত্রে বড় বাধা, এমনটা উঠে আসে বাণিজ্য মন্ত্রীর কণ্ঠে। বলেন, জুয়েলারির মতো বড় খাতকে সাদা অর্থনীতির আওতায় আনতে হবে। জ্বালানি সমস্যা আছে, ব্যাংক ঋণের উচ্চ হারের সুদের সমস্যা আছে। দুইটাই নতুন ইনভেস্টমেন্ট না, বরং আমাদের অনগোয়িং বিজনেসগুলিকে সার্ভাইভ করানোর জন্য একটা বড় প্রতিকূলতা। বড় অপারেটরগুলির মধ্যে একটা এন্টায়ার সেক্টর দৃশ্যত কালো অর্থনীতির মধ্যে আছে। এটা কোনো হেলদি প্র্যাকটিস না। সভায় নীতি নির্ধারকরা আরও বলেন, বন্দর জটিলতা সমাধান করা হবে। 3 মাসের মধ্যে কমিয়ে আনা হবে নানা বাধা বিপত্তি। রপ্তানি বেগবান করতে পোশাকের মতোই সম্ভাবনা খাতে দেয়া হবে সকল সুযোগ সুবিধা। কথাটা শুনতে আপনাদের ভালো লাগবে না হয়তো, অনেক জায়গায় আমরা ইচ্ছা থাকলেও কারেন্টলি আমরা অনেক সুযোগ সুবিধা দিতে হয়তো পারবো না। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করতে ব্যাংক ঋণের সুদের হার এক অঙ্কের ঘরে নামিয়ে আনা হবে। 14% সুদে অর্থায়ন নিয়ে বস্ত্র শিল্প টিকে থাকা সম্ভব নয়। BKMEA আয়োজিত BTKG এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বাণিজ্যমন্ত্রী বলেন, শিল্প খাত, বিশেষ করে তৈরি পোশাক শিল্প বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে জ্বালানি সংকট ও উচ্চ সুদের হার এ খাতের প্রধান চ্যালেঞ্জ। বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ব্যবসা সহজীকরণের অংশ হিসেবে লাইসেন্সিং প্রক্রিয়া সরল করার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে একটি নতুন ব্যবসা শুরু করতে প্রায় 25-26টি লাইসেন্স নিতে হয়, যা পেতে দীর্ঘ সময় লাগে এবং বিদেশি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করে। BKME এর আয়োজনে এই প্রদর্শনীটি 2 মে পর্যন্ত চলবে। এতে টেক্সটাইল, নেটওয়্যার, গার্মেন্টস খাতের যন্ত্রপাতি ও প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। 13-14% কস্ট অফ ফান্ড দিয়ে প্র্যাকটিক্যালি টেক্সটাইল বা এরকম কম লাভের ব্যবসা এটা সার্ভাইভ করা সম্ভব না। এই জাতীয় ইন্টারেস্ট দিয়ে হয়তো এভিয়েশন ইন্ডাস্ট্রি সার্ভাইভ করবে, যারা বিমান বানায়, হাইটেক কোনো প্রোডাক্ট বানায়, তাদের পক্ষে সম্ভব। কিন্তু টেক্সটাইলের মতো একটা প্রাইমারি ইন্ডাস্ট্রি বা অন্য যেগুলি আমাদের আছে সেগুলি এরকম হাই কস্টে সার্ভাইভ করা সম্ভব না। আধিপত্য নিয়ে দ্বন্দ্বের জেরে শীর্ষ সন্ত্রাসী টিটন খুন হয়ে থাকতে পারেন। হত্যাকারীদের চিহ্নিত করা গেছে জানিয়ে মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীরা অপরাধে জড়ালে কঠোর ব্যবস্থা নেবে আইন শৃঙ্খলা বাহিনী, এমনটি বলেন। এদিকে নিহতের স্বজনদের দাবি, বসিলা পশুরহাটের ইজারা নিয়ে বিবাদ চলছিল শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলালের সাথে। ঢাকার শীর্ষ সন্ত্রাসীদের তালিকায় নাম ছিল নাইম আহমেদ টিটনের। পুলিশ জানায়, এই টিটন মঙ্গলবার রাতে খুন হন নিউ মার্কেট এলাকায়। আততায়ীরা খুব কাছ থেকে গুলি করে তাকে। এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে নিউ মার্কেট থানায় হত্যা মামলা করেন। আসামি অজ্ঞাত 8 থেকে 9 জন উল্লেখ করলেও মামলার এজাহারে বলা হয়েছে, শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলাল, কিলার বাদল সহ কয়েকজনের সাথে বসিলাহাটের ইজারা সহ বেশ কিছু বিষয়ে দ্বন্দ্ব চলছিল টিটনের। কদিন আগে মার্ডার যাওয়ার আগে তারপর বললো যে হয়ে যাবে, যে নামগুলো দেওয়া আছে, বলছে যে এদের সাথে একটা ঝামেলা চলতেছে। পরে আবার বলছে, না বড় ভাই এদের ঠিক হয়ে যাবে না, অসুবিধা নাই, দোয়া করেন। পিচ্চি হেলাল, কিলার বাদল, রনি ওরূপে বাঙালি রনি, আর হলো শাহজাহান, এই চারজনের নাম ওনার বড় ভাইকে বলে গেছে। হত্যা মামলার আসামি টিটন 1 বছর আগে জামিনে মুক্তি পান।
তিনি ঢাকার আরেক শীর্ষ সন্ত্রাসী ইমনের শ্যালক। প্রাথমিকভাবে এই হত্যার পেছনে টিটনের ভগ্নিপতি সন্ত্রাসী ইমন জড়িত এমন তথ্য পাওয়া গেলেও টিটনের ভাই তা নাকচ করে দেন। ডিবি পুলিশের ধারণা, সন্ত্রাসী গ্রুপের মধ্যে এলাকার আধিপত্য বিস্তারের কারণে খুন হতে হয়েছে টিটনকে। এরই মধ্যে চিহ্নিত করা গেছে কয়েকজনকে। কেবল গতকালের ঘটনা, মামলা হয়েছে, আমরা এই জিনিসগুলো নিয়ে মাঠে কাজ করতেছি। এটা তদন্তের বিষয়, সবকিছু আসলে এখানে উন্মোচন করা ঠিক হবে। এজার আছে, এজার ছাড়াও এজারে তো আপনারা জানেন যে এজার কয়েকজনের নামে এজার করেছে। এজার ব্যতীত যারা আছে আমরা অনেকের উপরে নজরদারি। টিটন খুন হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস ও নিউ মার্কেটের মতো ব্যস্ত এলাকায়। এই ঘটনার পর থেকে উৎকণ্ঠায় এলাকাবাসী। ভয় তো লাগার বিষয়, এটা এমন একটা জায়গার মধ্যে মানুষ রাস্তায় চলাচল করতেছে, এরকম একটা ঘটনা ঘটবে তো এরকম তো কেউ আশা করে না। মার্কেট তো বন্ধ ছিল আর আমরা তো ভিতরে ছিলাম, কিন্তু ঘটনা ঘটছে পরে জানি না শব্দই না, সব পাবলিক এখানে আইসা জড়িত হয়েছে আর কি। 2001 সালে তৎকালীন বিএনপি সরকার ঘোষিত 23 শীর্ষ সন্ত্রাসীর তালিকায় টিটনের নাম ছিল। তিনি 2014 সালে বাবর এলাহি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। প্রকৃতির সাথে যুদ্ধ করতে হলে সারফেস ওয়াটারের দিকে নজর দিতে হবে। সে কারণে জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচিতে জোর দিয়েছে সরকার। এই কথা বলেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরিয়ানী দুপুরে জাতীয় প্রেস ক্লাবে 1991 সালের ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে সেমিনারে। মন্ত্রী বলেন, এখন যেভাবে চলছে সেভাবে চললে 50 বছর পর উপকূলীয় এলাকা পানির নিচে চলে যাবে। আলোচনায় কক্সবাজার 2 আসনের এমপি মাহফুজুল্লাহ ফরিদ বলেন, উপকূল ও মানুষ রক্ষায় উপকূলীয় মন্ত্রণালয় গঠন, টেকসই বেড়ি বাঁধ, সবুজ বেষ্টনী, আধুনিক সাইক্লোন শেল্টার করা জরুরি। 1991 সালে 29 এপ্রিল প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে উপকূলের প্রায় 1.5 লাখ মানুষ নিহত হয়। সেমিনারে তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। যদি এখন যে পরিস্থিতি আছে এটা যদি চলতেই থাকে, 50 বছরের পর উপকূলের যে স্থল সাইড সেটা পানির নিচে চলে যাবে বিশেষজ্ঞদের কথা। তাহলে আমি যদি খাল খনন কর্মসূচি, বৃক্ষরোপণ কর্মসূচি দিয়ে প্রকৃতিকে মোকাবেলা না করি, বসবাস করার মতো কোনো সুযোগ উপকূলীয় অঞ্চলের মানুষ জায়গা খুঁজে আমরা পাবো না। টেকসই বেড়িবাঁধ চাই, আমাদের পর্যাপ্ত সাইক্লোন সেন্টার চাই, আমাদের বেড়িবাঁধের বাইরে আমাদের সবুজ বেষ্টনী, সেগুলো যেগুলো এখন ফেরাবন ধ্বংস করা হচ্ছে সেগুলো ফেরাবন অক্ষত রেখে যারা ফেরাবন কাটতেছে তাদের বিরুদ্ধে অভিযান চাই, তাদের শাস্তি চাই। লুটপাটকারীদের হাতে আবারও ইসলামী ব্যাংক তুলে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে, যা কোনোভাবেই সফল হবে না। বিকেলে ইসলামী ব্যাংকের সামনে আয়োজিত মানববন্ধনে এমন হুঁশিয়ারি দেন আমানতকারীরা। বলেন, ভুয়া কোম্পানি খুলে ঋণের নামে ইসলামী ব্যাংক লুট করা হয়েছে, সেই অর্থ পাচার করা হয়েছে বিদেশে। ব্যাংকটির দখল নিতে আবারও ষড়যন্ত্র হচ্ছে। গ্রাহকরা অভিযোগ করেন, ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ সংশোধন করে লুটপাটকারীদের ফিরিয়ে আনার চক্রান্ত চলছে। আর এ ছিল আজকের সব খবরের সব আপডেট। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।